নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। গতকাল এক ভয়াবহ নারকীয় চেহারা দেখলেন এ রাজ্যের মানুষ। চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, তাদের কর্মসূচি ছিল বিকাশ ভবনে। সেখানে গিয়ে জুটলো গলা ধাক্কা, জুটলো ফের একবার লাঠিচার্জ। রক্তাক্ত হলেন একেবারে শিক্ষকরা। সকাল থেকে রাত দিনভর একেবারে তাণ্ডবের ছবি, যেখানে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলো পুলিশ। সকালবেলা শাসকের হাতে মার খেলেন আর রাত্রে পুলিশের হাতে মার খেলেন তারা। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। অমিত রঞ্জন ভূঁইয়া, ইতিমধ্যেই আমাদের অনেকের পরিচিত হয়ে গিয়েছেন অমিত রঞ্জন বাবু। গতকাল আন্দোলনে ছিলেন তিনি, চাকরিহারা শিক্ষক। রয়েছেন ভাস্কর সেনরায়, সর্বরী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ এবং আইনজীবী শীর্ষেন্দু সেনরায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ভাস্কর বাবু, একেবারে 3 তারিখে সুপ্রিম কোর্টের এই রায়, যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, যে রায় দিয়েছিল, সেটাই কিন্তু বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং সেই হিসাবে 26,000 মানুষ তাদের চাকরি চলে গেল। কিন্তু তারপরেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের হয়ে সেখানে যখন তিনি বলছেন, তিনি শুরুতেই বলছেন আমি যোগ্যদের পাশে আছি, আগে ওদেরটা হয়ে যাক, বাকিদেরটা কি কি অভিযোগ রয়েছে, কি প্রমাণ রয়েছে পরে দেখছি। কারা যোগ্য কারা অযোগ্য, কাদের পাশে সরকার থাকবে, এখনো পর্যন্ত তো সেটাই পরিষ্কার হলো না। সভাপতি, এই আলোচনার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের কথা আসবে, কিন্তু বিকাশ ভবনের আগে ওনারা অবস্থান করছিলেন এসএসসি ভবনের সামনে। হঠাৎ করে তারা বিকাশ ভবনের গেট টপকে, মানে গেট ভেঙে নির্দিষ্ট করে না, যদি গিয়ে চাকরি তো পাওয়া যাবে কি? আমি বলছি যে চাকরির দাবি করার জন্য বিকাশ ভবনে গেট ভাঙা, এবং 11টা অন্য দপ্তর আছে। আরে আপনি বলার সময় বলিনি, চাকরিটা কিভাবে পাওয়া যাবে? চাকরিটা কি বিকাশ ভবনে গেট ভেঙে অন্য 11টা যে দপ্তর আছে তার কর্মীদেরকে বন্দি করে রেখে, যারা রাত্রি কালকে 10টা 11টা অবধি তারা বন্দী ছিলেন ওখানে, সেই আধিকারিকদের একেবারে দরজা বন্ধ করে রেখে খুব অন্যায় কাজ হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে। আমি আপনার সঙ্গে একমত। আপনাদের পুলিশ, আপনাদের নেতা, আপনাদের পুলিশ, আপনাদের নেতা, নেতাদের অনুগামী কোন অধিকারে লাথি মারলেন, কোন অধিকারে রক্তাক্ত করলেন, কোন অধিকারে আপনাদের পুলিশ দুহাতে লাঠি চালালো? পুলিশ আহত হয়েছে, সে খবরটা আপনারা দেখাচ্ছেন, আপনাদের দেখা দৃষ্টিভঙ্গিতে শুধু যেটা দেখছেন পুলিশ যে আহত হয়েছে, পুলিশকে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে, ইট মারা। এবং আমি বলছি যে এই বিষয়টা হঠাৎ করে আপনি বলার যে সময় আপনি বলার সময় আপনি বলবেন, এরা যদি শান্তিপূর্ণভাবে করতেন সেখানে তো করছিলেন এসএসসি ভবনের সামনে। কালকে ওরা মানে এরকম যে করেছেন, ডিআই অফিসে কেন তারা তালা লাগাবেন সেটা নিয়ে ডিআই অফিসে তালা লাগাবেন না। কালকে আমি শতরূপের কাছে এই জায়গায় আসবো। শতরূপ, কি ভবিষ্যৎ এদের? রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি, সেটাকে তো আদৌ প্রতিশ্রুতি বলে এরা মানতেই পারছেন না। দেখুন, আমি খুব সংক্ষেপে 4টে কথা বলছি। প্রথম কথা, ভাস্করদা আপনি জানেন না, এই যে বললেন না যে এবিপি দেখাচ্ছে না পুলিশের মার খাওয়াটা, কালকে সন্ধ্যাবেলা আমি এবিপিতে বসেই দেখেছি, এই স্ক্রিনেই দেখেছি। কিন্তু মুশকিলটা কি জানেন তো, আমরা অনেকদিন ধরে তো নেই করে হয়ে গেল এগুলো দেখছি। যখন এতজন শিক্ষক আক্রান্ত, রক্তাক্ত, সেই সময় আমরা একটা 5 বছরের বাচ্চাও জানে যে পুলিশ এবার নিজের মার খাওয়ার কিছু গল্প তৈরি করবে, কেননা কালকে যখন আদালত জবাবদিহি চাইবে যে কেন শিক্ষকদেরকে এইভাবে মারা হলো, তখন যাতে দেখাতে পারে যে দেখুন শিক্ষকরা আগে মেরেছিল, আমরা আহত হয়ে সেলফ ডিফেন্সে লাঠি চালিয়েছি। এই গেল এক। দ্বিতীয় কথা, কোনো সভ্য সমাজে কখনো পুলিশের লাঠিচার্জে কোনো মানুষের মাথা দিয়ে রক্ত ঝরতে পারে না। কালকে যে এতগুলো শিক্ষকের মাথায় আঘাত লাগলো, কোথায় আপনারা লাঠিটা চার্জ করছিলেন? এবং আমরা কি জানেন তো, আমরা ঘর পোড়া গরু, তো আমাদের সিঁদুরে মেঘ দেখলে ভয় করে। আমরা আমাদের সুদীপ্তকে হারিয়েছিলাম এইভাবে। একটা 21 বছরের ছেলে একটা মিছিল করতে গেছিল, পুলিশ লাঠির বাড়ি মাথায় এমনভাবে মারলো, মাথার ঘিলুটা ছিটকে রাস্তায় পড়ে থাকলো। 21 বছরের ছেলেটা মরে গেল, আমাদের চোখে, আমাদের কোলে মাথা রেখে মরে গেছে ছেলেটা। মইদুল মিদ্দা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের লাঠিতে মরে গেছে। এই কারণে আমরা জানি এই পুলিশের চরিত্র কি। দেখুন, আমি একটা প্রশ্ন করছি ভাস্করদা, আপনি বলুন, 10 ঘন্টা অবরোধ করার জন্য যদি এইভাবে মারা হয়, তাহলে 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করার জন্য কিভাবে মারা উচিত ছিল, কি মারটা মারা উচিত ছিল, সেটা আপনি সিদ্ধান্ত নিন, অঙ্ক করে একটুখানি বলে দিন। আর আমার দেখুন, আমি একটা শেষ কথা এখানে বলছি, এই যে কুসুমিতা জিজ্ঞেস করছো না যে মানে সরকারের ভূমিকাটা কি, একবার খালি ভেবে দেখো। ধরো সুপ্রিম কোর্ট যে ডিসেম্বর পর্যন্ত রিলিফটা দিয়েছে, সুপ্রিম কোর্ট সেখানে তাও একটা সেগ্রিগেট করেছে, চিহ্নিত যারা অযোগ্য তারা পাবে না রিলিফটা, বাকিরা পাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে সরকার কি করলো, প্রত্যেকে পাবে, অযোগ্যরা বেশি করে পাবে। তারপরে কি, শিক্ষকদেরকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত
পর্যন্ত কাজ করে ইন্টারিম রিলিফেও এনাদেরকে কিন্তু পড়িয়ে টাকাটা পেতে হচ্ছে। গ্রুপ ডিতে যারা চিহ্নিত অযোগ্য তারাও বাড়িতে বসে কোনো কাজ না করে 20-25 হাজার টাকা করে সরকারি হাত খরচা পাবে বাড়িতে বসে, তারপরে তারা অন্য ব্যবসা করবে, চাকরি করবে। এই হচ্ছে এই গভর্নমেন্টের চরিত্র। কি কথা হবে বলুন তো এর সঙ্গে? এটা যে বলছেন অবরোধ, কিন্তু অবরোধের জন্য বিষয়টা হয়নি, কিন্তু ভেতরে অবরুদ্ধ কথাটা অবরোধের জন্য হয়নি, অবরুদ্ধ করতে কাদের যারা ভেতরে চাকরি করতে গেছে, শিক্ষক করে দেওয়া কাজ করতে গেছেন যারা, আপনাকে বাংলার মাস্টার করে দেওয়া 11টা যে আলাদা দপ্তর আছে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট এক সেকেন্ড, সুপ্রিম কোর্ট রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং যেভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া কলুষিত করা হয়েছে, যাকে আর কারেকশন করার ইরিপেয়ারেবল, যাকে সংশোধনের কোনো আর জায়গা নেই। তাহলে ভাস্কর বাবু এখানে প্রশ্নটা ওঠে কি করে? আজকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার, কিন্তু তারপরও এই প্রশ্নটাই ওঠে, যোগ্য অযোগ্যের তালিকা কোথায়? শতরূপ, দেখুন কথা কি, সুপ্রিম কোর্টের রায়টাকে নিয়ে উনি যেটা বলছেন না, সুপ্রিম কোর্ট এই রায়টা দেওয়ার আগে 4.5 বছর ধরে জুডিশিয়ারি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছিল যে আপনারা চাল এবং কাপড়কে আলাদা করুন। 4.5 বছর সরকার এটা করতে অস্বীকার করেছে, তারা বলেছে আমরা করতে পারবো না। সুতরাং ওই একদিনের 1 মিনিটের রায়টাকে কোর্ট করলে হবে না, তার আগে 4.5 বছর ধরে সরকারেরই বলে যাওয়া যে আমরা জাল শিক্ষক, জানি না। এবং তারপরে এমনকি সরকার হলফনামা দিয়ে বলেছে যে আপনারা যে 6000কে চিহ্নিত করলেন এর বাইরেও বাকিদের মধ্যেও যে জাল শিক্ষক নেই তা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না। এইটা সরকার বলে দেওয়ার পরে কোন সুপ্রিম কোর্ট এছাড়া অন্য রায় দেবে? আমার কালকে থেকে একটা কি জিনিস কি মনে হচ্ছে জানো তো, কালকে দুপুরবেলা সব্যসাচীর এই গুন্ডামি এবং সন্ধ্যাবেলা পুলিশের মস্তানি দুই দেখি। দেখো সাধারণ মানুষ তো এটাকে দেখে ছিচিকার করছে, কিন্তু ভাবো একটা সরকার তাদের কোনো তোয়াক্কা নেই, শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পেটানোটাকে দেখে আমি বলছি সাধারণ, আমি যেটা মানে বোঝার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে, যে সাধারণ মানুষ এমনকি আমার তৃণমূলের সমর্থকও যে এটাকে দেখে ছিচিকার করছে, একটা সরকারের এতে কিচ্ছু যায় আসে না, কেননা ওরা জানে সাধারণ মানুষ আমাদেরকে ছিচিকার করুক, আমাদের মুখে থুতু দিক, তারপরও আমরা মস্তানদের দিয়ে গুন্ডাদেরকে দিয়ে ঠিক ভোটটা করিয়ে নেবো। পাবলিক ওপিনিয়নে আমার ক্যাচ কলা, দিদি এক সেকেন্ড, পাবলিক ওপিনিয়নে আমার ক্যাচ কলা। সুতরাং আমরা যে বারবার করে বলি তৃণমূলের মস্তানি গুন্ডামির সঙ্গে রাজ্যের যোগ্য মানুষের প্রতারিত হওয়া যে সম্পর্কিত, দুটো যে বিচ্ছিন্ন নয়। কেউ বলতে পারে এটা রাজনৈতিক লড়াই নয়, এখানে রাজনীতি করার জায়গা নেই, কিছু না, কিন্তু বৃহত্তর রাজনৈতিক পরিবেশের সঙ্গে যে আজকের মানুষের যন্ত্রণা আলাদা নয়, এটাই আমরা বারবার বলি। এই যে যারা টেন্টেড আর নন টেন্টেড যে লিস্টটা যেটা দেওয়া হয়েছে সেটা কার কাছ থেকে পাওয়া হয়নি? অযোগ্য যাদের বলা হচ্ছে, এক সেকেন্ড আচ্ছা এক সেকেন্ড অযোগ্য আছে এসএসসি বলেছে আমরা এর কোনো দায়িত্ব শিক্ষকরা মানে না, একদম যা তালিকা দিয়েছি সেটার উপরও আরো বাড়তে পারে একদম, এবং সেই কারণে ওই তালিকায় ফাইনাল তালিকা নয়। ভাস্কর বাবুর কাছে আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, ভাস্কর বাবুর কাছে একদম আমার একটা নির্দিষ্ট প্রশ্ন। ভাস্কর বাবু, এই মাইনের প্রসঙ্গেই আমি আসছি। সরকারকে যখন বলা হলো যে এই মাইনে পাওয়া নিয়ে যখন একটা সাময়িক অনিশ্চয়তা তৈরি হলো, সরকারের পক্ষ থেকে কি করা হলো, যোগ্যদের একটা তালিকা ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হলো কারা মাইনে পাবেন, কিন্তু সেখানেও দেখুন কারা অযোগ্য সেইটা কিন্তু আপনারা স্পষ্ট করে বলছেন না। তার মানে কি যারা মাইনে পাবেন তারা মুখ বন্ধ রাখবেন? কাদেরকে মাইনে দেওয়ার কথা বলা হয়েছে, যারা যোগ্য সেই লিস্টেই পাঠানো হয়েছে। হ্যাঁ, তাহলে কারা অযোগ্য? তাহলে কারা অযোগ্য সেটা বলুন। অযোগ্য যারা অযোগ্য, অযোগ্যরা কি করে হবে? তাদের লিস্ট পাঠিয়েছে। আচ্ছা দাঁড়ান, অমিত বাবু বলুন, কারা যোগ্য তাদের লিস্টে যখন ডিআই অফিসে পাঠানো যায়, তাহলে কারা অযোগ্য সেই লিস্টে কেন দেওয়া যায় না? অযোগ্যরা কি মাইনে পাচ্ছেন? আমি একটা স্পেসিফিক উত্তর দিচ্ছি, হ্যাঁ অযোগ্যরা মাইনে পাচ্ছেন। কেন বলছি কথাটা, সুপ্রিম কোর্ট যাদেরকে চিহ্নিত করেছে তার বাইরে এসএসসির স্বীকৃত অযোগ্য যারা এর মধ্যে এখনো মিশে আছে, তারা মাইনে পাচ্ছে। দ্বিতীয় কথা, গ্রুপ ডিতে যেটা ইতিমধ্যে বহুবার আলোচিত, শিক্ষকদের মধ্যে যদি 130 জন জাল হয়ে থাকে তাহলে গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হয়েছে 160 থেকে 65 জন জাল। তারপরে সি এবং ডি। এবার মুখ্যমন্ত্রী চিহ্নিত অযোগ্য শিক্ষকদেরকে টাকাটা দিতে পারছেন না, একদম সুপ্রিম কোর্টের ডিকটাম আছে বলে। যেহেতু গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিকটামটা দেননি, তাই আমি বলছি মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে বসে মাইনে
দেখুন আমি একটা কথা বলি, ভাস্করদা নিশ্চয়ই এটার উত্তর দেবেন। এই যে এর আগে বলছিলেন না যে যেটা দেওয়া হচ্ছে গ্রুপ ডিদেরকে কোনো সেগ্রিগেট না করে, এটা আইন পাশ করে। এই ধরনের আজাইরা যুক্তি একমাত্র তৃণমূলের পক্ষেই দেওয়া সম্ভব। ইলেকটোরাল বন্ডটাও পার্লামেন্টে পাশ করেই লাগু হয়েছিল, সুপ্রিম কোর্ট ওটাকে বেআইনি বললো না। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করেছিলেন পার্লামেন্টে পাশ করিয়েই। ওয়াক অফ বিলটাও লাগু হচ্ছে পার্লামেন্টে পাশ করিয়েই। তার বিরুদ্ধে লড়াই হচ্ছে না, তার বিরুদ্ধে আদালতের রায় আসছে না। সুতরাং প্রশ্নটা হচ্ছে, যে সরকারে আছে, তার মেজরিটি আছে পার্লামেন্টে কি বিধানসভায়, সে চাইলে সূর্য পশ্চিম দিকে ওঠে, এই আইনটাও পাশ করে নিতে পারে সংখ্যার জোরে, তারপরে সেটা ন্যায় হয়ে যায় না।